গোড়ালিবিহীন বাংলাদেশ কি ভয়ানক, কি অসহায়। আমরা কি এটা দেখতে চেয়েছিলাম? কিন্তু আমরা কি সেই আগের ওই কিরিচ নিয়ে, রামদা নিয়ে, বল্লম নিয়ে নেমে যাবে? মানে আমাদের অবস্থা এমন হয়েছে যে ভিক্ষা চাই না মা, তোর কুত্তা সামলা। একই বিষয়ের জন্য আমি বারবার রাস্তায় নামবো কেন? আমি রাস্তায় নামবো, আপনার 90 বছরের একজন লোক যা এমপি হবে তা তো হবে না। শুধু কি জুলাই? আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে কোনো সময়ের যে আপ্রাণ চেষ্টা, সেখানে কি নারীরা সবসময় সামনে ছিল না? এবং সবচেয়ে যে বড় ব্যাপারটা সেটা হলো যে নারীদেরকে গণঅভ্যুত্থানে লাগে, নারীদেরকে যুদ্ধে লাগে, নারীদেরকে তার ভাইদেরকে ধরে রাখতে লাগে যখন এপিসিতে উঠাতে চায় অথবা পুলিশের গাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু যখন ক্ষমতার ভাগ দেওয়ার সময় আসে তখন স্টেজে আর একটা চেয়ারও থাকে না নারীদের জন্য। সব ভাইরা একসাথে লাইন দিয়ে বসে, আর তখন বোনদের কথা মনে পড়ে না। আপনারা সব সময়, আমরা যখন ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, 5 জনের কথা আমরা সবসময় বলি, কিন্তু আরেকটা নারীও যে ওখানে ছিল, এবং এই যে 5টা ছেলেকে ধরে নেওয়া, তার জন্য যে ট্রমা, একটা মেয়ের জন্য তার 3 গুণ 4 গুণ ট্রমা, এটা তো আমরা বুঝি। আমাদের সবার বাসায় তো মা বোন আছে, তাই না? তো এই যে একটা অনিশ্চয়তার মধ্যেও তারা কিন্তু আমাদের দেশে সমাজের জন্য, একটা পরিবর্তনের জন্য সব কিছু রিস্ক নিয়ে, কালকে একটা লেখা পড়ছিলাম ফেসবুকে যে নারীরা নিজের মান সম্মান যাওয়ার থেকে মৃত্যুকে শ্রেয় মনে করে। সেইখানে মান সম্মানের ভয়টুকু পায়ে ঠেলে দিয়ে রাস্তায় নেমে এসেছিল যেন আমরা একটা নতুন বাংলাদেশ পাই, একটা নতুন বাংলাদেশের সিস্টেম পাই। এবং সেই সিস্টেমের জন্য তারা নেমে এসেছে দেয়ালে দেয়ালে। সেই যে আমাদের যেই আশা আকাঙ্ক্ষাগুলো ছিল সেই কথাগুলো কিন্তু এখনও লেখা আছে। কিন্তু আমরা কাল আমরা দেখলাম, আমি একটা লেখা লিখেছিলাম, খুব ছোট্ট 1 লাইনের লেখা, গোড়ালিবিহীন বাংলাদেশ কি ভয়ানক, কি অসহায়। আমরা কি এটা দেখতে চেয়েছিলাম? আপনার দুটা কেন 4টা 5টা দল থাকবে, তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। তারা একজন বলবে যে আমি তোমার থেকে ভালো, আরেকজন বলবে যে না তুমি কি ভালো, আমি তার থেকে ভালো। কিন্তু আমরা কি সেই আগের ওই কিরিচ নিয়ে, রামদা নিয়ে, বল্লম নিয়ে নেমে যাবে? মানে কোনো কারো জীবনের এটা তো মানে আপনার মনে হচ্ছে যে কে কি কোথায় আহত হলো, কার পা চলে গেল। এই ছেলেটাকে হয়তো ফুটবল খেলতো, তার গড়াইটা যে কেটে ফেলার পরে সে কোন দল তার থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি কালকে দেখলাম যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সে কোন দল, অথচ আমাদের হিউম্যানিটেরিয়ান হিসেবে আলোচনা হওয়া উচিত ছিল যে একটা চলাফেরা করা একটা ইয়াং ছেলে, দৌড়ানো ইয়াং ছেলে আজকে তার পাটা হয়তো লুজ করে ফেলবে, এই পা দিয়ে সে আর ফুটবল খেলতে পারবে না, এই পা দিয়ে দৌড়ে তার মার কাছে যেতে পারবে না। তো এই জায়গাগুলো আমরা আলোচনা না করে আমরা আলোচনা করছি যে সে কোন দলের ছিল। তারপর সবচেয়ে বড় বিষয়, আমরা গণভোট নিয়ে কথা বলছি, সংবিধান নিয়ে কথা বলছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান খুবই ভালো বুঝেন, লয়ারদের থেকেও ভালো বুঝেন। আমি একজন নিজে লয়ার, কিন্তু আমি নিজে স্বীকার করবো উনি আমার থেকে ভালো বুঝেন এবং খুব ভালো বলতে পারেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আরেকটা কাজ আছে, যে প্রধান কাজটা উনি করেন না, সেটা হলো বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। আমাদের বাংলাদেশে আমরা গত পরশু নওগাঁতে একই পরিবারের 4 জনকে জবাই করে রেখে যাওয়া হয়েছে বাসায়। কেন এই সাহসটা করা হয়েছে? কারণ এই বিচারহীনতা সংস্কৃতি। তো স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আহ্বান করব যে আপনি আমাদেরকে সংবিধান পড়ান, আমরা খুব খুশি হই, আমরা এটা জানতে পারলে তো ভালোই লাগে। কিন্তু তার সাথে আল্লাহর ওয়াস্তে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন। আপনার মোহাম্মদপুরে আপনার জাস্ট আমার মনে হয় গত সপ্তাহে প্রথম আলোতে ছিল সিটি অফ গড, মানে হলো গডফাদারদের, এত বেশি গডফাদার মোহাম্মদপুরে সিটি অফ গড লিখেছে। তো আমরা কি এইটা কি ইচ্ছা করলে কি আমাদের সালাউদ্দিন সাহেব এত মহাপরিক্রমশীল একজন মন্ত্রী, উনি পারেন না কন্ট্রোল করতে? আমার মনে হয় হি উইল বি ভেরি গুড অ্যাট ইট। উনি তো যেটাই করেন, উনি সুন্দর মানুষ, হাসেনও সুন্দর করে, কথা বলেনও সুন্দর করে, আমার মনে হয় কাজ করতে গেলেও সুন্দর করে করবেন। কিন্তু আমরা এখানে সালাউদ্দিন সাহেবের কোনো
আমরা হোল দেখতে পাচ্ছি না। উনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংসদে বক্তব্য রাখেন, উনি আমাদেরকে সংবিধানের এপাশ ওপাশ বুঝান এবং আমাদেরকে বারবার মনে করিয়ে দেন সংবিধানের বাইরে হাঁচি দেওয়াটাও গুনাহ। কিন্তু এই জিনিসটা উনি সংবিধানে কি পড়েন নাই যে একটি সরকারের দায়িত্ব যখন সে সরকারে অধিষ্ঠ হয় তখন তার নাগরিকদেরকে সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করা? এটা কি সংবিধানে নেই? আমার তো মাথায় ধরে না যে এত বড় একটা জিনিস, অথচ আমাদেরকে সবসময়, আমরা যখন পুলিশের সাথে আমরা যখন আলাপ করতাম ইন্টারিমের সময়, যে বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদেরকে বলা হতো যে একটা নির্বাচিত সরকার আসলে অনেকটাই কমে আসবে, কিন্তু আমরা কিন্তু এইরকম কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য খুব আনফর্চুনেট। এবং ওনারা কেন মনে করতেন, এই জায়গাগুলো আমার এখন প্রশ্ন করতে ইচ্ছা করে যে আপনারা কেন মনে করেছিলেন যে একটি নির্বাচিত, ওনারা হয়তো মনে করেছিলেন নির্বাচিত সরকার আরও ভালো কন্ট্রোল করতে পারবে, কিন্তু আমরা কন্ট্রোলটা দেখছি না। আমি আহ্বান করব যে আপনারা আপনাদের যে নির্বাচনী প্রমিসগুলো দিয়েছিলেন, আমাদেরগুলা দরকার হলে আমাদের কোনো দাবি আবদার আপনাদের মেনে নিতে হবে না, আপনারা স্রেফ আপনাদের যে প্রমিসগুলো করেছিলেন সেগুলো বাস্তবায়ন করেন, তাহলে বাংলাদেশের মানুষ সুখে থাকবে। আমাদের প্রধানমন্ত্রী তো বলেছেন যে দক্ষিণ প্লাজার স্বাক্ষরিত প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে পালন করবে। ঠিক আছে, আপনার নোট অফ ডিসেন্ট সহ অক্ষরে অক্ষরে ওটা পালন করেন না, অতটুক করেন, তাও আমরা খুশি। মানে আমাদের অবস্থা এমন হয়েছে যে ভিক্ষা চাই না মা, তোর কুত্তা সামলা। এখন আপনি যতটুকু আছে অতটুকুই করেন। তারপরে আপনার যে প্রমিস ছিল যে আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের নাগরিকদের নিরাপত্তা, আমাদের মেয়েদের যে সাইবার বুলিং থেকে নিরাপত্তা, নারী রাজনীতিবিদদের জন্য যে নিরাপত্তা, আপনাদেরও তো অনেক নারী রাজনীতিবিদ আছে। আমার সবচেয়ে মজা লাগে কি জানেন, আমরা এখন আগে বট বাহিনী ছিল একটা দলের, এখন আল্লাহর রহমতে অন্য কিছু রেপ্লিকেট করতে না পারুক এখন 2 দলেরই বট বাহিনী আছে। এবং আমার মতো কেউ যদি মিড পয়েন্টে কথা বলে যে সরকারের সমালোচনাও করবে এবং প্রশংসাও করবে যেন কোনো ভালো কাজের জন্য, তাহলে কিন্তু আল্লাহর রহমতে দুই বট বাহিনী দ্বারাই গালি পাবো, গালির কোনো কমতি নাই। মানে প্রতিদিন বলে যে ডাক্তাররা কি এটা কি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো, এই অবস্থা হয়ে গিয়েছে। তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনাকে সব কিছু সরকার দিতে পারবে না, সরকার আপনাকে নিরাপত্তা দিবে, কিন্তু ভদ্রতাটা নিজে শিখে আসতে হবে। সুতরাং চলেন আমরা সবাই মিলে হাতে হাত রেখে চেষ্টা করি। এবং আমরা নিজেরা যদি, আর একটা আপু বলেছিল এখানে, আমার খুব ভালো লেগেছিল কথাটা, মোমো, যে নারীরা কি বারবার রাস্তায় নেমে রক্ত দিবে? কেন? এত রক্ত কোথায় আছে আমার? এত রক্ত তো আমার নাই, আমি বারবার কেন দিব? একই বিষয়ের জন্য আমি বারবার রাস্তায় নামবো কেন? আমি রাস্তায় নামবো, আপনার 90 বছরের একজন লোক যা এমপি হবে তা তো হবে না। আপনার যারা এখন 90 বছর হয়েছে তারা রাস্তায় নামো, আমরা আর রাস্তায় নামবো না। আমরা আমাদের রাস্তায় যেটা নামার আমরা নেমেছি, আমাদের দাবি দাওয়াগুলো আল্লাহর ওয়াস্তে আপনারা পূরণ করুন, আমাদেরকে যেন আরেকবার রাস্তায় নামতে না হয়। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।